আমন্ত্রণ সব খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা যে এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা এবং দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের ১.৫ মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে। তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওটা আমরা মানে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। আজকের মূল ইয়েটা ছিল হাই কমিশনার কনগ্রাচুলেটরি কলন করছেন, দ্যাটস ইট। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী। ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও কথা হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। সফরটি তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এতে জ্বালানি সহায়তার পাশাপাশি আলোচনা হতে পারে তিস্তা, সীমান্ত, গুজব ও অপতথ্যের প্রভাব নিয়ে। বিশ্বে যে টালমাটাল অবস্থা, সেই ক্ষেত্রে আসলে আঞ্চলিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য। ডিসেম্বর 2026-এ গঙ্গা চুক্তিটাও শেষ হয়ে যাওয়ার কথা, ফলে এই জায়গাতে বাংলাদেশের নেগোসিয়েশনটা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে কতটুকু সমতার মাধ্যমে চুক্তি নবায়ন করা হবে, সেটারও একটা ফ্রেমওয়ার্ক এখানে তৈরি হতে পারে। এবছরই শেষ হচ্ছে দিল্লির সঙ্গে সম্পাদিত ৩০ বছরের গঙ্গা চুক্তি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংকটের সুযোগে গ্রাহকের পকেট থেকে বাড়তি টাকা কেটে নিচ্ছে কিছু পেট্রোল পাম্প। রেশনিং পদ্ধতি চালু রাখলেও বাড়তি 1 থেকে 150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। আবার কারো কারো 2 থেকে 3 লিটার তেল নিতেই ঘন্টা 4 মতো অপেক্ষা করতে হচ্ছে। অনেক ফিলিং স্টেশনে বেশিরভাগ সময় দেয়া থাকে অকটেন নেই এই সাইনবোর্ডটি। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। কেউ জানে না কখন তেল মিলবে, আদৌ মিলবে কিনা। সরকার বলছে সংকট নেই, অন্যদিকে পাম্পে তেলের জন্য হাহাকার। আজকে আমি 2 ঘন্টার উপরে, 2.25 ঘন্টা, এখনো হয়তো আরো 15-20 মিনিট লাগবে, 2.5 ঘন্টা ধরেন। পাম্পে অ্যাভেলেবেল তেল নাই, এই কারণে দেয়নি, বলছে আজকে 11টার দিকে আসতে। আমি এই যে 4 ঘন্টার উপরে দাঁড়াইয়া 500 টাকার তেল পাইলাম। রাজধানীর বেশিরভাগ পাম্পই তেলের অভাবে বন্ধ থাকে। ডিপো থেকে আবার তেল আসলে দেয়া হয় রেশনিং করে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সংকট আরও তীব্র করেছে প্যানিক বাইং। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না। আগে তো আমাদের 60,000 লিটারের সাইজ ছিল, এখন আমরা পাইতেছি 27,000, 22,000। অভিযোগের সত্যতা মেলে তেলের জন্য অপেক্ষারত লাইনে। বাইকে 2-3 লিটার তেল থাকলেও ঠিকই লাইনে দাঁড়ানো অনেক বাইকার। আমার এখানে এখন সম্ভবত 1 লিটারের মতন আছে। আমি সেই গাজীপুর থেকে আসছি এখানে তেল, আমার অফিস এখানে দেখে সিরিয়াল ধরেছি প্রায় আপনার 6:30। আমার গাড়িতে 1 লিটারের একটু বেশি আছে, তবে আমি রাইড শেয়ারিং করি, তো সেক্ষেত্রে আমার আরেকটু তেল প্রয়োজন। কিছুটা আছে, 1-2 লিটারের মতো আছে। 2 দিন পর তেল নিলে হইতো না? ও তো ওনার এখন লাগবে তেল, ওনার অবস্থা খারাপ।
তেল নিয়ে তেলেসমাতিও থেমে নেই ফিলিং স্টেশনে। কর্মচারীদের হাতে অতিরিক্ত 1-150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। তেল নিচ্ছি 100 টাকা ঘুষ দেওয়া লাগছে, হিসাব করেন প্রতিটা বাইকে মনে করেন 100 করে নিলে কত টাকা পাইতেছে। যখন এদিকে আছেন লুকায় আছেন তখন ঠিকই 100 টাকা বেশি নিয়ে ফুল লোড দিচ্ছে, আর অথচ আমি আগে গেছি আপনারা গেছেন আর দিচ্ছে না, তখন নাটক করতেছে 300 টাকার উপর দেবে না 500 টাকার উপর দেবে না। হাজার হাজার লাইন থাকে, মানুষ অসহায় 3-4 দিন অনেক সময় ঘুরেও তেল পায় না লাস্ট পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মতে দেশে আগামী 3 মাসের অকটেন পেট্রোলের মজুদ আছে। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সংসদের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ রয়েছে এস আলম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত এবং ইনফিনিট সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জবাবে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ 5টি কোম্পানির নাম এসেছে এস আলম গ্রুপের, 2টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলী ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। ধন্যবাদ। লক্ষ্মীপুর 1 আসন। একই প্রশ্ন তালিকায় হাসনাত আব্দুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 11,117 কোটি টাকা। আদালতের নির্দেশনার পর যার প্রায় 3300 কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান টাকা আদায়ে অর্থঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল 2026 সংসদে পাশ হয়েছে। এর ফলে নির্বাচন বন্ধ এবং বাতিলের ক্ষমতা বেড়েছে নির্বাচন কমিশনের। ভোটে অনিয়মের প্রমাণ পেলে যে কোনো সময় তা বাতিল করতে পারবে ইসি। এছাড়া ফলাফল পরিবর্তন বা কারসাজি করা হলেও তা বাতিল এবং স্থগিতের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। গেল বছর নভেম্বরে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়, পরে সংসদে তা উত্থাপন করা হয়। এর আগে প্রশ্নোত্তরে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সংসদ সদস্য আখতার হোসেন হাম নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের কার্যক্রম জানতে চেয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও জানিয়েছেন যে 12 লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে এবং 3 মে থেকে অবশিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন, নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন সহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 6টি অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হয়েছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। এছাড়া রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুটির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ছিল। তার নমুনা নিয়ে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন রয়েছে। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের
হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরাও। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। এদিকে দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগীরা, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 52 জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া 257 শিশুর মধ্যে 44 জন রয়েছে আইসিইউতে। সব মিলিয়ে গেল 20 দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত 7,610 জন, আর 117 জন মারা গেছে। তারা আপন দুই বোন, একজনের বয়স 17 আর অন্যজনের 13। 2 সপ্তাহের অসুস্থতায় বসে থাকার শক্তিটুকুও হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে 3-4টা হাসপাতাল ঘুরে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হলো নরসিংদীর এই সহোদরা। হামটা হইলে আচ্ছা 3 দিন ধরে এটা হাম বলে আমরা প্রথম মনে করছি এটা ওই যে আপনার ইয়া হয় না, যে টার্টস হয় না, ওই যে শরীরে এক ধরনের অ্যালার্জি জাতীয়, ওইটা মনে করছিলাম। পরে দেখি যে না, ওনারা বললো যে না, এটা হাম। এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে 250-রও বেশি রোগী। হাম ছাড়া অন্য রোগের চিকিৎসা আপাতত বন্ধ। দেশ জুড়ে হাম রোগের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত। বাচ্চা আপনার আছে খাম, ডাক্তার বললো খাম আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার ওই বাচ্চা সুস্থ হয়েছে, বড় বাচ্চা সুস্থ হয়েছে। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে 6-7 দিন হয়ে গেছে জ্বর। হামে আক্রান্ত শিশুদের অনেকেই ভুগছে তীব্র শ্বাসকষ্টে। নেবুলাইজার দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অভিভাবকরা। মিটপুর হাসপাতালে দেখাইছি 3-4 বার, মানে আমি বুঝছি প্রথম জ্বর উঠছে, তো দেখাইছি কইতাম ভর্তি রাখেন আমার বাচ্চার জ্বর কমে না। আলা পরে কালকে বললে গেছি, আলা পরে দেখাইছি, আলা কইছি এই হাসপাতালে নিয়ে 8 মাস পর্যন্ত আমি টিকা দিয়েছিলাম। 9 মাসের সময় আসলে আমার মনেও ছিল না, আর 9 মাসের টাইমে কিন্তু ওর একটু জ্বর আসছিল ওই দিন। ডাক্তার মোটামুটি চিকিৎসা ভালো দেখেন বা ভালো ঔষধ অথবা চিকিৎসা ব্যবস্থা ভালো কিছু সাজেস্ট করলেও ওই যে নার্স কম থাকার কারণে যথাযথভাবে এগুলো পূর্ণ হচ্ছে না আর কি চিকিৎসাগুলো। চিকিৎসকরা জানান, রোগীদের মধ্যে 3 থেকে 6 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামের উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলের এবং বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের 1300 প্রকল্পের যৌক্তিকতা মূল্যায়ন করবে সরকার। এজন্য অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও বর্তমান সরকারের প্রথম একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 5টির। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 483 কোটি 43 লাখ টাকা। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে প্রথমবারের মতো সচিবালয়ে একনেক কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম একনেকে উপস্থাপন করা হয় 19টি প্রকল্প, যার বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া। 2টি নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। প্রায় 2.5 ঘন্টার বৈঠকে 19টি প্রকল্পের মধ্যে মাত্র 7টি পর্যালোচনা করা হয়। এর মধ্যে 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, বিবেচনায় রাখা হয়েছে 2টি। অর্থমন্ত্রী জানান, এসব প্রকল্পের অনেকগুলোই অপ্রয়োজনীয়। অনুমোদনের ক্ষেত্রে যৌক্তিকতা বিবেচনায় নেওয়া হয়েছে। যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের কিছু করার নেই পাশ করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলি। একটা স্পেসিফিক প্রকল্প গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাশ করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। এদিকে বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের সময়ের 1300-র বেশি প্রকল্প পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে একনেক। এজন্য প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে, সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল জবাবদিহিতা।
এ কমিটির মূল্যায়নের পর পুরনো প্রকল্পগুলো শেষ করা হবে। এরপরেই বিএনপির ইস্তেহারের সাথে সামঞ্জস্য রেখে গ্রহণ করা হবে নতুন প্রকল্প, জানিয়েছেন অর্থমন্ত্রী। এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। সোমবারের একনেকে উত্থাপিত বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের একনেকে পর্যালোচনা করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশের নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো প্রয়োজনে আবারও মূল্য দেব, তবুও ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাগপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য যদি রক্তমূল্য দিতে হয় তা দিতে প্রস্তুত রয়েছেন তারা, তবুও আর ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন জামায়াতে আমির। তিনি আরও বলেছেন, যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। সংসদ মানুক আর না মানুক 11 দলীয় জোটের মাধ্যমে গণভোটের সেই রায় বাস্তবায়ন করা হবেই। যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা, আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ঋণের সুদহার কমিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি জানানো হয়েছে। এ সময় রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর দাবিও জানানো হয়েছে। রিজার্ভ বৃদ্ধি সাপেক্ষে ইডিএফ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত বিনিময় হার বাড়বে না বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের এবং আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বৈদেশিক মুদ্রা পর্যাপ্ত সরবরাহ থাকায় বিনিময় হার বৃদ্ধির আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যদি অক্ষুণ্ণ রাখা যায়। ইডিএফটা এটা তো আসলে কোনো সার্কুলারের কোনো নির্দেশনার মাধ্যমে, এটা ইন্টারনাল অ্যাকচুয়ালি সিদ্ধান্ত। আমাদের যদি ডলারের যে এখন যে ধরনের পজিশন সেটা যদি আমরা কিছু আরও স্টেবল আমরা রাখতে পারি আরও কিছুদিন, যদি এটার উপর চাপটা কম আসে তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পজিটিভ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তাফসিল হবে আগামী 8 এপ্রিল, ভোট গ্রহণ 12 মে। সকালে ইসিতে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এই নির্বাচনে বিএনপি জোট 36টি, 13টি জামায়াতের জোট এবং স্বতন্ত্রের জন্য 1টি আসন বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম থাকছে না বলেও জানিয়েছেন ইসি সচিব। এছাড়া 9 এপ্রিল শেরপুর এবং বগুড়াতে অনুষ্ঠিতব্য 2 উপনির্বাচন নিয়ে কথা বলেছেন সচিব। জানিয়েছেন, এই উপনির্বাচন জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে। ইসি সচিব আরও জানিয়েছেন, এই পর্যন্ত 50টি নির্বাচনী মামলা হয়েছে। নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন দিতে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে 1 মাস সময় বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি প্রেসক্রিপশনে যেভাবে চলতে বলছেন প্রধানমন্ত্রী ঠিক সেভাবেই দেশ চালাচ্ছেন, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মাহমুদা আলম মিতু। সোমবার বিকেলে বগুড়া 6 আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর এক জনসভায় অংশ নিয়েছেন তিনি। মাহমুদা মিতু এই সময় বলেছেন যে বিএনপির বেইমানের ইতিহাস অনেক পুরনো। 90-এর গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় গিয়েও তারা মূল সংস্কারের বিষয়ের সাথে বেইমানি করেছিল। এই সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সংবিধান সংস্কার থেকে সরে এসে প্রধানমন্ত্রী যেমন জাতির সাথে প্রতারণা করেছেন, একইভাবে 31 দফার সাথেও প্রতারণা করে চলেছেন। জনগণের ম্যান্ডেট দেওয়া
সনদ, সেই সনদের সাথে প্রতারণা শুরু তো করেছেই, তাদের যে 31 দফা সেটার সাথেও তারা প্রতারণা করা শুরু করেছে। পুতুল প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন উনি, ওনাকে যে কে চালাচ্ছে এটা কিন্তু স্পষ্ট না। আমরা দেখছি যে সালাউদ্দিন সাহেব সংবিধানের বর্ণনা দিতে গিয়ে ইন্ডিয়ার সংবিধান তুলে নিয়ে আসছেন। জামায়াত ভণ্ড মুনাফেকের দল, তারা জনগণকে ধোঁকা দেয়, এমন মন্তব্য করেছেন শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। সোমবার বিকেলে ঝিনাইগাতি স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন তিনি। এই সময় মাহমুদুল হক বলেছেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে নিজেরাই পরিবারতন্ত্র কায়েম করেছে জামায়াত। তারা নির্বাচনের মাঠকে জিহাদের মাঠ বানিয়েছে। জনসভায় স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সে সময়। এরা কতটুকু খারাপ, নির্বাচনের মাঠকে বদরের যুদ্ধ বানাই দেয়, জিহাদের মাঠ বানাই দেয়, নরমাল মারা গেছে অসুস্থ হইয়া ওরও শহীদ বানাই দেয়। দর্শক, এই ছিল সব খবর আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।